কি এটাই কেবল শুরু হলো। গুড। যারা সিনিয়র আছেন, আসলে কেবল শুরু হলো, তোমাদের জার্নি কেবল শুরু হয়েছে। অভিভাবকরা যেহেতু আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, পরীক্ষা থাকবে, কিন্তু আপনার সন্তানকে শুধু পরীক্ষার্থী বানাবেন না, এটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি। কারণ চাইল্ড সাইকোলজি আলাদা জিনিস। আমরা ওদেরকে একবারেই পরীক্ষার্থী বানিয়ে ফেলেছি, প্রতিযোগী বানিয়ে ফেলেছি, সহযোগী বানাইনি। কিন্তু পৃথিবীটা এখন আর প্রতিযোগীর মধ্যে নেই। আগে যেমন একজন বিজ্ঞানী একটা আবিষ্কার করতো, তাই না? এখন দেখবেন যে একটা গ্রুপ আবিষ্কার করে। এখন হচ্ছে সহযোগিতার সময়। এখন ব্যক্তির একক মেধার মূল্যায়ন খুব কম। যত যত বড় বড় গ্রুপগুলো দেখো তোমরা, বিশ্ববিখ্যাত কোম্পানিগুলো দেখো, সবগুলো কিন্তু যৌথ কোম্পানি, একক কোম্পানি না কিন্তু। এই জন্য সহযোগিতা থাকবে, বন্ধুদের সঙ্গে সহযোগিতা থাকবে, বাবা মাদের সঙ্গে সহযোগিতা থাকবে, অভিভাবকদের যারা আছে, সিনিয়র যারা আছে। আর তিন, একটু যারা বাবা মা আছেন, এটা মনে রাখতে হবে যে আজকে এই প্রতিষ্ঠানে পাঠিয়েছেন, আপনারা মনে করেছেন যে এই প্রতিষ্ঠানেই আপনার ছেলে বা মেয়েকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। এটা একবার রং কনসেপ্ট। একবারে আমরা একটা স্কুলে ভর্তি করে দেই, হয়তো জেলা বা গার্লস বা ভালো আরেকটা স্কুলে, মনে করি যে ওখানে ভর্তি করালেই মনে হয় জীবনটা সার্থক হবে। এটা একবারে ভুল ধারণা। আধুনিক মা এবং বাবাদের একবারে ভুল ধারণা। এবং চমৎকার একটা তথ্য আছে, আমরা কিন্তু সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিতে পারিনি বাবা মারা, বলে কিনা এখানে আসছি, তাই না? বলেই কিন্তু আমরা বারবার স্কুলের শিক্ষকদের উপর নির্ভর করছি। এখন আবার জব করতেও হয় অনানুষ্ঠানিকভাবে, কোচিং সেন্টারগুলোর উপরে আমরা নির্ভর হয়ে পড়েছি। কারণটা কি? আমরা ব্যর্থ অভিভাবকরা, এটা মানতে হবে। তাই এই একটা শিক্ষার্থীর লেখাপড়া শুরু হয় কিন্তু তার পরিবার থেকে। আজকে আমরা নিজেরাই বলছি যে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, ছেলেমেয়েরা মানুষ হচ্ছে না, লেখাপড়া করছে কিন্তু। অর্থাৎ তোমরা ছোট, আমি আসলে তোমাদের উদ্দেশ্যে বলছি না, অভিভাবকদের উদ্দেশ্যে বলছি। ওরা কিন্তু লেখাপড়া করছে, চমৎকার রেজাল্ট হচ্ছে। আমার তো ঈর্ষা হয় যে এই বয়সে তোমরা পুরস্কার পেয়েছো। কিন্তু আমার ক্লাস 2 এর বা ক্লাস 1 এর স্মৃতি মনে নেই কত রোল ছিল। বলতে পারবে? তোমাদের সায়েন্স স্যারের কোচিং এ আসছো, বলো তো কত রোল ছিল? পাঁচ। আমার কত ছিল আমার মনে নেই। মনে আছে আপনার? মনে নেই। দেখেছো? তাহলে আমরা যারা তোমাদেরকে পড়াচ্ছি বা অভিভাবক, ছোটবেলায় কিন্তু আমরা তোমাদের চেয়ে মেধাবী ছিলাম। এটা ঠিক যে মেধাবী প্রজন্ম আসছে, এটা মানতেই হবে। আর সন্তানের সামনে কখনো নিজের টুকুতে তৈরি করবেন না যে আমি এত ভালো ছিলাম, তুমি এত খারাপ কেন, আমি তো ক্লাসে ফার্স্ট ছিলাম, তুমি হচ্ছ না কেন। 4 নম্বরটা হচ্ছে, কখনোই সন্তানের সামনে, আপনার যদি দুটো ছেলে মেয়ে থাকে, কখনোই একটা সন্তানের সঙ্গে আরেকটা সন্তানের তুলনা করবেন না। সবাই কিন্তু স্বতন্ত্র, এটা বিজ্ঞান বলছে, এটা আমাদের বানানো কথা। এক একজনের কাঠামো, গড়ন কিন্তু এক এক রকম। ভাই বোনের মধ্যেও কখনো তুলনা করবেন না। দুইজনকেই সমান গুরুত্ব দিতে হবে কিন্তু। হ্যাঁ, যদি আপনি একটু প্রশংসা করতে চান, ওকে আড়ালে নিয়ে গিয়ে প্রশংসা করেন, কিন্তু দুইজন সামনে, ভাই বোন হোক, ওরা কিন্তু ইগোইস্টিক। এখনকার ছেলেমেয়েরা প্রচন্ড কিন্তু ইগোইস্টিক। আমরাও তো ছিলাম না, আমরা 5 ভাই, কিভাবে খাইছে না গেছে আমরা জানি না, আমরা বড় হয়েছি, ঠিক আছে? সেভাবে বুঝতেনও না। আমরা আমাদের মতো করে লেখাপড়া করেছি, যৌথ ফ্যামিলিতে পড়েছি, কিছু ম্যানার শিখেছি। এখন হয়তো বিচ্ছিন্ন হয়ে আসছে। হ্যাঁ, বাবা চাকরি করে, মা চাকরি করে, তো ম্যানারগুলো শিখবে কোথা থেকে? আপনাদের কাছ থেকে শিখবে। এই জন্য আপনারা প্যারেন্টিং যেই কথাটা বলে আধুনিক সময় এবং খুব পপুলার পাশ্চাত্যে, আমাদের দেশে এখন আমরা সেই বিষয়টা করছি না। প্যারেন্টিং বিষয়টা চলে আসবে আপনারা থাকতে থাকতে। পরিবার থেকে শুরু করতে, এবং কখনো ভুল করেও আপনার ছেলেই হোক, কখনো তুই বলবেন না, বকাঝকা করবেন না লেখাপড়া নিয়ে। যা করছে শুধু অনুপ্রেরণা দেন যে এবার যা করেছো করো, পরের পরীক্ষাটা যেন আরো ভালো হয়। আরো কিছু আমার মনে হয় একটু লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু কথাগুলো বলা খুব জরুরি। যেমন পরীক্ষা দিয়ে এসে আপনি প্রশ্নটা দেখেন, এইটা পারোনি কেন, ওইটা পারোনি কেন, ওইটা পারোনি কেন, পেরেছে তো। আপনি আপনার সময় কতটুকু পেরেছিলেন, ওই জায়গাটা মূল্যায়ন করেন। কখনোই পরীক্ষার পরে ওই প্রশ্ন নিয়ে তাকে বলা উচিত নয়। হ্যাঁ, আপনি সুন্দর করে বসায়া বলেন যে বাবা এটা তো এইভাবে করতে পারতাম, এটা কিন্তু বকবো না,
ধমক দিব না যে তোমার বন্ধু সবগুলো অ্যান্সার দিল, তুমি অ্যান্সার দিতে পারলে না কেন, এইগুলো বলবো না। তাতে ওরা খুব ইগোইস্টিক মানুষ, ওদের মাথায় লাগে। ছোটদের লেখাপড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে অনুপ্রেরণা। যত স্নেহ মায়া মমতা দিবে, বাবার একটু কঠিন হয় অনেক সময়, হ্যাঁ, কিন্তু মারা যেহেতু স্নেহময়ী মা, চমৎকার করে আদর করে যত্ন করে স্নেহ দিয়ে অনুপ্রেরণা দিয়ে তাদেরকে পড়াবেন। তাতে যতটুকু হয়, এই অনুপ্রেরণা পেতে পেতেই কিন্তু সে কিন্তু অনুপ্রাণিত হবে। শাসন দিয়ে কখনো লেখাপড়া হয় না, লেখাপড়া হয় না। অন্য কিছু শেখানো যেতে পারে, কিন্তু লেখাপড়াটা মারামারি কাটাকাটি বকাবকি এটা দিয়ে হয় না, বরঞ্চ উল্টো হয়। বরঞ্চ আমরা আমাদের সন্তানদের এই বয়সে এই প্রতিযোগী বানিয়ে ওর মাথাটা খেয়ে ফেলছি, নষ্ট করে দিচ্ছি। এই জন্য চাপ দিবেন না, অনুপ্রেরণা থাকবে, অনুপ্রেরণাটাই আপনার চাপ। যে আমরা যে এত কষ্ট করে লেখাপড়া করাচ্ছি তোমাদেরকে, তোমরা ভালো করে, এটাই তো আমরা চাই। বাবা মাদের আমাদের কাজ কি? একটু আগে আমার ওয়াইফের সঙ্গে কথা হচ্ছিল, আমার ওই উৎসব, ও এখানে পরীক্ষা দিয়েছিল, 15তম হয়েছে, 38 পেয়েছে। ও এখন একটা সাইকেল নেবে, ক্লাস 1-এ, দিতেই হবে, কান্নাকাটি করছে। আমি গিয়ে দুজন মিলে বসালাম যে বাবা তোমার তো সাইকেলের সময় হয়নি এখন। কেন হয়নি? আমার বন্ধু বান্ধবের আছে, ওরা সবাই কিনবে। আমি বলছেন না, যখন তোমার সময় হবে তখন তোমাকে আমরা সাইকেল দেব। কোনোতেই কোনোভাবে মানতেছে না, কান্নাকাটি করছে, খাবে না, সকাল থেকে খাইনি। মানে কীভাবে যে মাথায় ঢুকে গেছে, এখন তো বের করতে হবে আমাকে। পুরানোকে সুন্দর করে কাছে নিয়ে যত্ন করে বললাম যে এক কাজ করো, সাইকেল তো অবশ্যই আমরা দিব, কারণ ছোটবেলায় সাইকেল ছিল ওদের দুইটা। তুমি তাহলে এক কাজ করো, জেলা স্কুলে ক্লাস 3-তে ভর্তি হও, তখন সাইকেল করে। কিছুক্ষণ মনটা খারাপ করে থেকে বললো আচ্ছা ঠিক আছে। মানে মাথার পোকাটা কিন্তু বের করা গেল। আপনি যখন বকাবকি করতেন, এই করতেন, অ্যাক্সিডেন্ট হবে, এই হবে, ওই হবে, ওই হবে, হাত ভাঙবে, পা ভাঙবে, তখন মানবে। ছোট বাচ্চারা প্রচুর প্রশ্ন করবে, এবং কাইন্ডলি এটা বলে শেষ করবো, ওদেরকে কিন্তু চমৎকার করে অ্যান্সারটা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত ওর মাথায় অ্যান্সারটা নিবে না, ততক্ষণ সে প্রশ্ন করতেই থাকবে। আর তোমরা যারা আছো ছোটরা, পুরস্কৃত হয়তো ছোটরা বলা যাবে না, তো অনেক বড় বড় দেখলাম পুরস্কার পেয়েছো তোমরা, এত বড় বড় পুরস্কার। তোমরাও কিন্তু মেধাবী। বাবা মাকে প্রশ্ন করে ত্যক্ত বিরক্ত করে ফেলবা, এটা কি, ওইটা কি, কেন হয় না হয়, কি হয় না হয়, প্রশ্ন করতে করতে ওরা যেন বিরক্ত হয়ে পালিয়ে যায় তোমাদের কাছ থেকে। যখন দেখবো যে ত্যক্ত বিরক্ত পালিয়ে যাচ্ছে, তখন বললো যে তুমি সার্থক। ওদেরকে চমৎকার করে বুঝিয়ে দিবেন, আপনার আঙ্গিকে বুঝিয়ে দিবেন, আপনার জীবন অভিজ্ঞতায়, মিথ্যা বলবেন না। যেটা পারবেন না বলবেন যে পারি না, আর না হলে আপনার মতো টেকনিক দিয়ে আপনার মতো করে বুঝিয়ে দিবেন। তাহলে ওর মাথার মধ্যে একটা চিন্তা আসবে যে একটা প্রশ্নর সমাধানটা আমি পরিবার থেকে পাচ্ছি। শিক্ষকদের বেলাও ক্ষেত্রে ঠিক তাই। যারা আছেন এখানে ক্লাসরুমে, যদি ওরা প্রশ্ন করে, প্রশ্নটা কিন্তু অ্যান্সারটা দিতে হবে, যে আমি ওদের চেয়ে বেশি জানি, বা ওরা জানে না কেন। এখন আপনি আপনার জায়গা থেকে তুলনা করেন, আমার জায়গা থেকে যদি আমি ওই ছেলেটাকে ওই মেয়েটাকে তুলনা করি, হবে? ওকে বোকা যাবে না, কিচ্ছু করা যাবে না, সহ্য করে বারবার তাকে বুঝিয়ে দিতে হবে যে আমি যে পারি, তুমি পারো না কেন? কারণ আমার বয়স আর ওর বয়স তো এক না, ওর মতো করে মিশে যেতে হবে। পারলে এখানে ছোট বাচ্চাদের যখন পড়াবেন, ওদের টেবিলে ওদের মতো করে বসে যাবেন। রুবেল ভাই যেমন দেখতাম ওই রুমটার মধ্যে নিচে বসে গেছে, তার মানে কি সবাই নিচে বসছে, উনিও নিচে বসছে, উনি চেয়ারে বসে নেই। পারলে ওদের সঙ্গে এইখানে বসে খেলেন, হাম্বা হাম্বা খেলেন, স্যারদের পিঠে পিঠে উঠবা, যে স্যার আপনি গরু হন, আপনি ঘোড়া হন, আমি আপনার উপরে উঠি। এভাবে যদি আমরা করতে পারি, তাহলে ওদের বিকাশটা ভালো হবে, ওদের মতো হবে, ওরা তখন আমাদেরকে আপন করে নিবে। ঠিক আছে? এই তো আর কি। ভালো হচ্ছে তোমরা পুরস্কার পেয়ে সবাই? যারা পাওনি তাদের কি মন খারাপ, নাকি যারা পেয়েছো সবাই তারাই শুধু আছো এখানে? হ্যাঁ, আচ্ছা, তারাই আছে, তাহলে তার প্রতিপক্ষ নাই। তাহলে তোমরা তোমাদের উদ্দেশ্যে একটা তালি দাও। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এই বয়সে এতগুলো শিক্ষার্থীকে পেছনে রেখে পুরস্কার পেয়েছো। এটা যেন তোমার অনুপ্রেরণা হয়, পরবর্তীতে যেন লেখাপড়ায় আরো ভালো করলে আরো ভালো পুরস্কার হবে। সবচেয়ে হচ্ছে পুরস্কারের জন্য না, জীবনের জন্য কিন্তু লেখাপড়া করতে হবে, আর লেখাপড়া ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই। লেখাপড়াটা করতেই হবে, ভালো করে করতেই হবে। ভালো জায়গায় চান্স পাও তোমরা। অভিভাবকদের যে কথাগুলো বললাম, মাইন্ড করেন না,
হ্যাঁ, একবার সত্য, একবার আমার জেলা স্কুলের টিচার, আমাদের বাচ্চারা বা এই শিক্ষকতা করতে করতেই যে অভিজ্ঞতাগুলো মনে হয়েছে আমাকে, যে কথাগুলো বলার দরকার, এই কথাগুলো আমি ক্লাসেও বলি কিন্তু, বা আমাদের অভিভাবক সমাবেশগুলোতে বলি। অনেকে আবার মন খারাপ করে যে ছাত্রের সামনে বলতে হবে আপনাকে। এই জন্য ওদের সঙ্গে একটু সহযোগিতামূলক আচরণ করবেন, বকাঝকা করবেন না, মারামারি করবেন না, খুব বেশি শাসন করবেন না। লেখাপড়ার কথা, ওকে অনুপ্রেরণা দেন। একদিন দেন, 2 দিন দেন, 3 দিন দেন, 4 দিন দেন, 5 দিন দেন, 6 দিনের দিনে দেখবে যে ঠিক এসে পড়ছে। ওদের প্রশ্নগুলোর উত্তর দেন। এবং আমাদের এই পৃথিবীটা আস্তে আস্তে কিন্তু দূষিত হয়ে যাচ্ছে সব দিক থেকে। আমাদের যে মূল্যবোধের অবক্ষয় যেটা ঘটছে, আপনার ছেলে লেখাপড়া করছে বাট প্রকৃত মানুষ হচ্ছে না। আমরা আমাদের সঙ্গে বলতাম যে কেন লেখাপড়া করি, এখানে যদি আমরা একটা পরিসংখ্যান করি, যে অভিভাবকদের যে বলি যে আপনার সন্তানদেরকে আপনি লেখাপড়া কেন করাচ্ছেন, মুখে বলবো যে মানুষের মতো মানুষ হওয়ার জন্য করছি, আসলে আপনি 100% মিথ্যা কথা বলছেন। মানুষের জন্য মানুষ হওয়ার জন্য লেখাপড়া করাচ্ছেন না, একটা সার্টিফিকেট, একটা চাকরির জন্য করছেন। হ্যাঁ, 2-1 ব্যতিক্রম থাকতে পারে। এখন পৃথিবীতে ব্যতিক্রম থাকাটাই যেন মানে অন্যায়, তাই না? তাহলে সন্তান যদি আপনার মানুষ না হয়, মানবিক না হয়, হ্যাঁ, সে যদি অন্য মানুষকে সহায়তা না করতে পারে, একটা বিড়ালের প্রতি যদি তার স্নেহ ভালোবাসা না জন্মে, হ্যাঁ, তাহলে কিন্তু এই লেখাপড়ার কোনো মূল্য হবে না। বরঞ্চ শেষ বয়সে আমরাই ওদেরকে তো যত্ন করে নিজের জীবনটাকে উপভোগ না করে লেখাপড়া করাইলাম, আমরাই কিন্তু কষ্ট পাবো যে সন্তানটা মানুষ হলো না। আমার জীবন তো চলেই যাবে, চলেই যাচ্ছে, ঠিক আছে? তাহলে তখন আমরাই ক্ষতবিক্ষত হব যে কি করলাম, লেখাপড়া করে সন্তানটা মানুষ হলো না। হয়তো দেখলেন যে একজন খারাপ ব্যবহার করছে, মানবিক হয়নি, এগুলো একটু দেখবেন। এই নৈতিকতাগুলো কিন্তু সে পরিবার থেকে শিখে আসবে। সে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এগুলো খুব বেশি শেখানো হবে না, সুযোগও থাকবে না। আর আপনারাও চাবেন না, আপনারা চান খালি পরীক্ষা হোক, নাম্বার পাক, হ্যাঁ, যে যেতে বেশি নাম্বার পাবে তার তত বেশি মূল্য হবে, সে তত বেশি মেধাবী না। এই বয়সে কমপক্ষে করানো যাবে না। হ্যাঁ, পরে একটা সময় যখন হবে তখন আমরা তাকে সেটার উপরে ভিত্তি করব। এখন যেটা পাই সেটাই সন্তুষ্ট থাকি আমরা, তাদেরকে অনুপ্রাণিত করি। আর তোমরা যেন পুরস্কার পেয়েছো, আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত তো হয়নি, হয়েছে সংক্ষিপ্ত, অনেক বড় হয়ে গেল। বড় হয়ে গেলে কি করতে হয়? মাফ করে দিতে হয়। যদি তোমাদের বিরক্ত হয়ে যাও আমার কথাগুলোতে, তাহলে মাফ করে দিবা। আর আমি তোমাদের প্রতি খুশি, খুব সুন্দরভাবে বসে আছো, কথাগুলো শুনছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ সবাই।